এখান দিয়ে নিচে মানুষ ঢুকবে, ঢুকে তারপরে কয়লা খনি তুলবে। আমরা এখন আসছি রায়গঞ্জ হয়ে যাব আমরা ধানবাদের দিকে। কলকাতা দিল্লি হাই রোড ধরছি, সামনে গিয়ে রাইট টার্ন 4 লেনের। চলুন দেখা যাক। হ্যালো, আমরা এখন পাঞ্জাবি মোড় হয়ে উঠছি ন্যাশনাল হাইওয়ে NH-19, যেটা হচ্ছে কলকাতা দিল্লি হাই রোড। আমরা ধানবাদ হয়েই যাব, তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। সামনে টার্গেট হচ্ছে আমাদের ধানবাদে গিয়ে লাঞ্চ করা। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন। Continue on National Highway 19 for 14 kilometers. আমরা বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এলাম। ঝাড়খণ্ডে ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ চেকিংও হয়। পুলিশ চেকিং করার পর আমরা প্রথম টোলগেট ক্রস করছি ঝাড়খণ্ডের। তো আমাদের এটা প্রথম টোলগেট। দেখি, এটা টাকা কাটবে না, যত সম্ভব মেনটেন্যান্সের কাজ চলছে, টাকা কাটবে না। কারণ সামনে মেনটেন্যান্সের কাজ চলার কারণ টোল গেটে টাকা কাটলো না, তার জন্য থ্যাংক ইউ। আমরা ধানবাদ শহর ক্রস করলাম। ধানবাদ শহর ক্রস করার পরে আমরা একটা ধাবায় গিয়ে লাঞ্চ করব। তো এখন যাই, এগোই। ধানবাদ শহরটা বেশ ভালো, একটু কনজাস্টেড। সেটা পেরিয়ে এখন এবার ধাবার উদ্দেশ্যে যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমরা চলে এসেছি এখন ধানবাদের শহরটা পেরিয়ে, এই ফ্লাইওভার পেরিয়ে এখানে লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। দু একটা খুঁজলাম ধাবা, কিন্তু পোষাচ্ছিল না। আর এটা হচ্ছে আমাদের XUV 700, আর এই হচ্ছে আমাদের ধাবা। এখানে গিয়ে কিছু লাঞ্চ কি পাওয়া যায় দেখি, তারপরে তখন জানাচ্ছি কি খেলাম। এখানে মনোজদা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে একদম ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, যা পাচ্ছে তাই দিয়ে মেখে খাচ্ছে। এখন দুটো বাড়িতে চলেছে, খিদে তো অবশ্যই পাবে। আমাদের হচ্ছে সবজি, আলু ভাজা, চাটনি, ডাল, ডিমের অমলেট আসছে এবং সঙ্গে বাটার নানও আসছে। ভাতের সঙ্গে সেটাও খাওয়া হবে। খাওয়ার টেস্টটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। এই তো আমাদের ডিমের অমলেটও চলে এসছে বলতে বলতেই। এরপর আমরা শুরু করছি খাওয়া। চলো টাটা, খাওয়ার পর দেখা হচ্ছে। আমরা এবার দ্বিতীয় টোলগেট ঢুকছি বারাণসী যাওয়ার পথে। দেখি টোলগেটটা কী নাম, কারণ আমার তো জানা নেই, ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো সামনে গিয়ে আপনাদের বলছি টোলগেটের কী নাম, যদি লেখা থাকে তো অবশ্যই জানাবো। দেখুন, এখানে সেরকম কিছু লেখা নেই যে কি নাম।
টোল উঠে গেল, টাকা খাচ করে কেটে নিল, খাচ করে উঠে গেল। ভালোই লাগে টাকা দিয়ে চলতে। তো রাস্তা ভালো, টোল কাটছে, কত টাকা কাটছে সেটা পরে বোঝা যাবে, পরে তখন জানিয়ে দিব কত টাকার টোল কাটলো। ঠিক আছে, চলুন সামনে রাস্তায় আর কিছু থাকলে আপনাদেরকে আপডেট দিতে দিতে যাব। এটা আমাদের চতুর্থ টোল, কারণ তৃতীয় নম্বর টোল যখন পেরিয়েছিলাম তখন আমি ঘুমিয়ে গেছিলাম, তো ওই জন্য ওই টোলটা তোলা হয়নি। এটা হচ্ছে আমরা বিহারের সাসা গ্রাম থেকে বেরিয়ে এগোচ্ছি সামনে। বিহারের এই সুন্দর ল্যান্ডস্কেপটা খুব সুন্দর দেখতে, বেশ ভালোই লাগছে দেখতে। আর আমরা এখন ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি, বিহারের ঔরঙ্গাবাদ। এটা ধাবা, এই ধাবাতে আমরা একটু চা জল পান করব, একটু ফ্রেশ হব, দিয়ে আবার বেরিয়ে পড়ব। টার্গেট আছে সারা রাত গাড়ি চালিয়ে আগ্রা পৌঁছানো। দেখি কি হয়, আগ্রা অবধি পৌঁছাতে পারছি কি না, তারপর আপনাদেরকে আর রাস্তার রোডের আপডেট দিতে থাকবো। আজকে 11:30, আমরা এখন আছি এই ধাবাটাতে। এখানে রুটি তড়কা খাওয়া হলো। আমরা ইউপি ঢুকে গেছি এই মুহূর্তে, আর এই গাড়ি এনে বোনেটটা খুলে রেখেছি একটু ঠান্ডা করার জন্য। অসুবিধা কিছু নেই, তবু একটু বোনেটটা খুলে রাখলাম যেন গাড়িটা একটু ঠান্ডা হয়। আর সঙ্গে এই যে হেডলাইটগুলো আছে, হেডলাইটগুলো এগুলো দিয়ে একটু জল ভিজিয়ে দিয়ে একটু মুছে দিলাম। হ্যাঁ, আর এই যে আছে কাঁচ উইন্ডশিল, এই কাঁচগুলোকে একটু এইভাবে মুছে দিতে হয়, যাতে এই যে ধুলো বালি পড়েছে, পোকামাকড় পড়েছে, দিয়ে যে স্পট হয়ে গেছে সেগুলো তো ভিজিবিলিটি কমে যায়। সেই জন্য ভিজিবিলিটি বাড়ানোর জন্য যেখানে হল্ট করছি সেখানে কাঁচটাকে মুছে দিচ্ছি, যেন গাড়ি চালাতে প্রবলেম না হয়। এবার গাড়ি নিয়ে আমাদের টার্গেট হচ্ছে হোল নাইট গাড়ি চালিয়ে আগ্রা। এখন আমরা ইউপি মাত্র ঢুকলাম, বারাণসী এখনও ঢুকিনি। বারাণসী ক্রস করে পুরো চলে যাব আগ্রা। দেখি গুগল টাইম দেখাচ্ছে মোটামুটি রাত মোটামুটি 14 ঘন্টা দেখাচ্ছে। এখন 11:30, মোটামুটি ধরুন 12টা সকাল। কাল যদি দুপুর 12টার মধ্যে ঢুকি তাহলে তারপরে কি হয় দেখি, বাকিটা পুরো রাস্তার ব্যাপার, দেখা যাক। আমরা 3 জন আছি, আমি মোটামুটি 6:30টার পর গাড়ি ধরেছি, এখন অবধি চালাচ্ছি, কতটুকু টানতে পারি দেখি, তারপরে দাদাকে দিয়ে দিব, চালাবে, তারপরে আমি যখন ঘুমাবো। ব্যাস এভাবেই চালাতে হবে। ঠিক আছে, টাটা, পরে আবার দেখা হচ্ছে। আজকে রাত 2:40, এখন আমরা ইউপির আলিপুরে আছি। এখান থেকে আগ্রা মোটামুটি 300 কিলোমিটার এখনও। তো এখন ড্রাইভার চেঞ্জ হলো, দাদা বসলো, এতক্ষণ হাসানদা চালাচ্ছিলেন, হাসানদা একটু রেস্ট নিয়েছে, তারপর দেখা যাক কত দূর টানা যায়। সকাল সকাল মোটামুটি 8টার মধ্যে ঢুকে যাওয়ার চান্স আছে, সব ঠিকঠাক থাকলে। দেখি কত দূর কি টানা যায়। চলো দেখি কোথায় হোল্ড করছি, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। এই বহরমপুর থেকে আগ্রা ট্যুরের মধ্যে এই প্রথমবার দাদা গাড়িতে হাত দিল। এতক্ষণ ম্যাক্সিমাম পুরোটাই হাসানদা টেনে নিয়ে এলো, আমি মাঝখানে 3-4 ঘন্টা নিয়েছিলাম। এবার বাকিটা দেখি কতটাকে টানতে পারা যায়। পেছনে মনোজদা ঘুমিয়ে পড়েছে, মোটামুটি মনোজদা 3 ঘন্টা ঘুমিয়েছে, তবুও ঘুমে পোষায়নি, বলছে কি না ঘুম হয়নি আমার এখনও। তো সারাদিন রাত ঘুমালেও মনোজদা স্বীকার করে না যে কতক্ষণ ঘুমিয়েছি। তো বেশ ভালোই লাগছে, আনন্দও লাগছে। রাত্রের একটা এক্সপিরিয়েন্স আলাদা, যেগুলো এতদিন অন্যান্য ইউটিউব ভিডিও এইসবে দেখেছি, যে জায়গাগুলো যেমন প্রয়াগরাজ, তারপর কানপুর, তারপরে হচ্ছে যমুনা এক্সপ্রেস, এগুলো সব দেখেছি এবং শুনেছি, সেগুলো আজ নিজের চোখে চাক্ষুষ করছি। বেশ ভালোই আনন্দ লাগছে, সেই ফিলিংসটা আলাদা রকম, বলে বোঝানো যাবে না।
তারপরে দেখি সকালবেলায় দেখা হচ্ছে, আর মাঝখানে যদি কোথাও দাঁড়াই তাহলে আবার দেখা হচ্ছে। আমরা এখন বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ের সামনে দাঁড়িয়ে যাচ্ছি আগ্রা। এবার ধরবো 70 কিলোমিটার পর যমুনা এক্সপ্রেস ওয়ে। এখন বাজে 4:47। এখন বাজে 4:47। তো আমরা এখন এই XUV 700 নিয়ে বেরোচ্ছি, যাই। এখন ড্রাইভিং সিটে আমি চালিয়ে নিয়ে এলাম। এখন সামনে আরও যেতে হবে, দেখি। চলো, এখন বাজে 4:50, এখান থেকে বেরোচ্ছি। আমরা এই ধাবাতে সকালবেলায় দাঁড়ালাম 5:50-এ। আমাদের চা খাওয়া হয়ে গেল, তা বাথরুম করে ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিচ্ছি। আর আগ্রা 150 কিলোমিটার এখান থেকে। আমরা এবার বেরিয়ে পড়বো। আমরা এখানে রাস্তায় যেতে যেতে ময়ূর দেখতে পেলাম রাস্তার ধারে, ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তো বেশ রাস্তার ধারে মাঠে চড়ে বেড়াচ্ছে ময়ূর, তাই গাড়ি দাঁড় করিয়ে আমরা ময়ূর দেখছি। বেশ আলাদা এক্সপিরিয়েন্স লাগছে ময়ূর দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের জার্নি দ্বিতীয় দিন। আমরা সারা রাত গাড়ি টানার পর এক্সস্ট হয়ে গেছিলাম। তারপর এই ধাবাতে আমরা আজকে স্নান খাওয়া করে এবার আমরা ফতেপুর সিক্রির উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণই রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, স্নান টান করলাম, গাড়ি একটু মুছামুছি করলাম। করার পর এবার আমরা বেরোবো ফতেপুরের দিকে। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি বেশ এখানকার, কিন্তু রেট একটু হাই। আর যত এগোবো তত রেট হাই, কিছু করার নেই, বাইরে এলে খেতে হবে এভাবেই। তো ঠিক আছে, চলো। এটা ফতেপুর সিক্রির বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে সরকারি বাস নিতে হয়, মাথা পিছু 100 টাকা করে নেয়। এদের পুরো ফতেপুর সিক্রিটাকে ঘুরিয়ে দেখাবে এখান থেকে। তো আমরা এখানে চলে এলাম। আর এখানে গাইডরা একটু বিরক্তই করবে গাইড নেওয়ার জন্য। আপনারা যতটা কমে পারবেন দাম দর করে নিতে পারেন। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। তারপরে চলুন দেখাচ্ছি কী কী আছে। ফতেপুর 200-150 টাকা বাস ভাড়া ফতেপুরের। ফতেপুর সিক্রি পুরো লিখে 250 টাকা ব্যাস। আমাদের বাংলায় সব উল্টো পাল্টা বলছে, আপনি বুঝতে পারবেন।
এইটা হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে আকবর বাদশার যুদ্ধক্ষেত্র। আর এইগুলো হচ্ছে সৈনিকদের কোয়ার্টার ছিল, এখন সব বাড়িঘর হয়ে গেছে। আর এইটা হচ্ছে পরিখার, এখান থেকে সব সৈন্যরা থাকতো দেখতো। আর এটা হচ্ছে দরজা, বুলান দরওয়াজা হিন্দিতে যেটাকে বলে, বাংলায় বুলান দরজা। যাই হোক, প্রচণ্ড গরম, এই গরমে রোদ্রে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এটা ফতেপুর সিক্রি দেখলেন, ঘুরে এলাম। এটা অসম্ভব কাজকে সম্ভব করলাম। এই রোদে, এই গরমে পায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এই যেদিক দিয়ে হেঁটে আসছি, এই দিক দিয়েই গিয়ে ধরতে হবে সরকারি বাসটা। আর আমাদের গাড়ি পার্কিং সামনে আছে, ওই সামনে।